ফিলোসফির ইতিহাসে সম্ভবত সবথেকে কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত কথাটা এসেছিল বিখ্যাত জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎসের কাছ থেকে। আর কথাটা হচ্ছে, গড ইজ ডেড, গড রিমেইনস ডেড অ্যান্ড উই হ্যাভ কিল্ড হিম। এই কথাটা শুধুমাত্র কন্ট্রোভার্সিয়ালই না, এই কথাটার প্রচুর পরিমাণে ভুল ব্যাখ্যাও আছে। কিন্তু এই কথাটার মাধ্যমে নিৎসে প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছিলেন? উনি কি আসলে গডের পক্ষে কথা বলছিলেন নাকি বিপক্ষে কথা বলছিলেন? অথবা এই কথাটার মাধ্যমে আজ থেকে প্রায় ১৪২ বছর আগে নিৎসে আমাদের মডার্ন সোসাইটির জন্য যে ভয়ঙ্কর একটা ওয়ার্নিং দিয়ে গিয়েছিলেন যে নাইলিজম ইজ অ্যাট আওয়ার ডোর, সেই ভবিষ্যৎবাণীটা আসলে কতটুকু সত্যি হয়েছে? এই সবগুলো ফ্যাসিনেটিং বিষয়ে আজকের ভিডিওটাতে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখেন, আমরা যারা মুসলমান অথবা অন্য যে কেউই যারা যে কোনো ধর্ম বা গডে বিশ্বাস করে, আমাদের সবার জন্যই কিন্তু গড ইজ ডেড এই টাইপের কথা শোনা খুবই অস্বস্তিকর। কিন্তু বর্তমানে যেহেতু পুরো পৃথিবীতে এমনকি বাংলাদেশেও নিৎসের ফিলসফি আস্তে আস্তে অনেক বেশি পপুলার হচ্ছে, তাই আমার কাছে মনে হয়েছে এই কথাটার প্রকৃত ব্যাখ্যা কি এটা আমাদের সবারই জানা উচিত। কারণ অধিকাংশ ক্ষেত্রেই মানুষ শুধুমাত্র এই একটা লাইনই দেখায় অথবা বলে, কিন্তু এই কথাটার মাধ্যমে নিৎসে আসলে কি বলতে চেয়েছিলেন সেটা বোঝার জন্য নিৎসে এই কথাটা বলার পরে অন্য আর কি বলেছিলেন সেইটা বোঝাটা খুব বেশি জরুরি। কিন্তু এই কথাটার প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদেরকে এইটাও বুঝতে হবে যে এই কথাটা সে আসলে কখন বলেছিল এবং কেন বলেছিল। সময়টা 19th সেঞ্চুরি। ইউরোপ তখন সায়েন্টিফিক এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কেন্দ্রবিন্দু। এনলাইটমেন্ট এরা মানুষকে অলরেডি নতুন নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সায়েন্টিফিক রেভলিউশন এনে দিচ্ছে নতুন নতুন আবিষ্কার, আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে মানুষের অর্থনৈতিক উন্নতি এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। 15th সেঞ্চুরিতে যে রেনেসান্স পিরিয়ড শুরু হয়, তখন থেকেই কিন্তু ইউরোপের ধর্ম অর্থাৎ খ্রিস্টিয়ানিটি আস্তে আস্তে অনেকগুলো চ্যালেঞ্জেরই সম্মুখীন হচ্ছিল। কিন্তু আরও একটা বড় আঘাত আসে যখন 1859 সালে চার্লস ডারউইন তার বিবর্তনবাদের উপরে লেখা বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করেন। এর পরবর্তীতে উনি ওনার থিওরিটা আরও ডেভেলপ করেন এবং 1871 সালে যে উনি প্রকাশ করেন দ্য ডিসেন্ট অফ ম্যান। দেখেন, খুব সিম্পলি যদি এই থিওরিটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা হচ্ছে মানুষের স্পেশাল কোনো কিছু না। বনে জঙ্গলে আরও যত পশু প্রাণী আছে জাস্ট তাদের মতোই, উই আর জাস্ট অ্যানাদার অ্যানিমাল, দ্যার ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট আস। অর্থাৎ বানর এবং মানুষের একটা কমন পূর্বপুরুষ আছে এবং সেই কমন পূর্বপুরুষ থেকে মানুষ এবং বানর দুইটাই আসছে। ধর্মের উপরে এর থেকে বড় আঘাত এর আগে হয়তো আর আসে নাই। ইউরোপে তখন একটা ইন্টেলেকচুয়াল আর্থকোয়েক হয়ে যাচ্ছে। দেখেন, ইউরোপে কিন্তু অনেকদিন ধরেই মানুষের ব্যক্তিগত এবং রাষ্ট্র জীবনে ধর্মের গুরুত্বটা আস্তে আস্তে কমে আসছিল। এরপরে রেশনাল থিঙ্কিং বা হিউম্যান রিজনিং এর উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া, সায়েন্টিফিক রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সব কিছু একসাথে হয়ে মানুষের জীবনে যেন ধর্মের গুরুত্বটা একটু হলেও কমে আসছিল। আর ইউরোপে যখন মানুষের জীবনে ধর্মের গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছিল, এরকম একটা কঠিন সময় দাঁড়িয়ে 1882 সালে নিৎসে তার সে বিখ্যাত বইটা প্রকাশ করেন, যে বইটাতে উনি ওনার সেই কন্ট্রোভার্সিয়াল উক্তিটি করেছিলেন। আর সেই বইটার নাম হচ্ছে দ্য গে সায়েন্স। দেখেন, এইখানে কিন্তু এই গে শব্দের অর্থ হচ্ছে জয়ফুল। অর্থাৎ আজকের দিনে আমরা গে ওয়ার্ডটা যে অর্থে ব্যবহার করি, এখানে কিন্তু সেই অর্থে ব্যবহার করা হয় নাই। আর এই বইটার সেকশন 125 এর টাইটেলটা হচ্ছে দ্য ম্যাডম্যান। এই ম্যাডম্যান সকাল হওয়া সত্ত্বেও বাজারের ভিতরে হাতে বাতি নিয়ে ঘুরতেছিল আর কাঁদতে কাঁদতে বলতেছিল, আমি গডকে খুঁজতেছি, আমি গডকে খুঁজতেছি। তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দেখছিল তাদের মধ্যে অনেকেই যারা আসলে গডে বিশ্বাস করে না, তারা তাকে নিয়ে হাসাহাসি করছিল এবং তাকে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। এরই এক পর্যায়ে সে ম্যাডম্যান বলে ওঠে, গড ইজ ডেড, গড রিমেইনস ডেড অ্যান্ড উই হ্যাভ কিল্ড হিম। দেখেন, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করেন। এখানে কিন্তু ম্যাডম্যান বলছে না দেয়ার ইজ নো গড, ম্যাডম্যান বলতেছে গড ইজ ডেড। অর্থাৎ আমরা সায়েন্টিফিক এবং রেশনাল থিঙ্কিং এর মাধ্যমে যে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছি, যেভাবে দাঁড় করাচ্ছি, সেটার মাধ্যমে এখন আমরা আর গডে বিশ্বাস করতেছি না। আর যখন আমরা গডে বিশ্বাস করতেছি না, তখন আমরা অটোমেটিক্যালি গডকে হারায় ফেলতেছি। উই হ্যাভ কিল্ড দ্য গড, অর্থাৎ গডে বিশ্বাস না করার মাধ্যমে আসলে গডকে আমরা আমাদের জীবন থেকে সরায় ফেলছি। এখন আমরা দেখব গড ইজ ডেড এই কথাটা বলার সাথে সাথে নিচ্ছে আর কি বলছিল, এবং এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দেখব গড ইজ ডেড এই কথাটা বলতে আমরা যেটা বুঝছি আর নিচ্ছে আসলে এটার মাধ্যমে যেটা বুঝাতে চেয়েছিল সেটার ভিতরে আসলে আকাশ পাতাল পার্থক্য। তবে নিচ্ছের লেখা পড়ে সাথে সাথে বুঝতে পারাটা কিন্তু খুব সহজ কাজ না। তাই আমি আপনাদেরকে আগামী কয়েক মিনিট আমার নিজের ভাষায় একটু কনটেক্সট দেওয়ার চেষ্টা করব, যাতে এই ভিডিওটার শেষে যখন আমরা একসাথে নিচ্ছের এই লেখাগুলো পড়ব, তখন যাতে আপনারা খুব ইজিলি নিচ্ছের এই ডিপ ফিলোসফিক্যাল কথাগুলোর সাথে রিলেট করতে পারেন এবং বুঝতে পারেন। সুতরাং যেটা বলছিলাম যে ইউরোপে বিশাল একটা সায়েন্টিফিক, কালচারাল এবং ফিলোসফিক্যাল চেঞ্জ আসছে, যেটার কারণে ইউরোপের ধর্ম অর্থাৎ খ্রিস্টিয়ানিটির গুরুত্ব আস্তে আস্তে কমে আসছে।
এই যখন অবস্থা, তখন ইউরোপের এডুকেটেড এবং ইন্টেলেকচুয়াল ক্লাসের একটা অংশ বলতে শুরু করলো, নো বিগ ডিল, ধর্ম বা রিলিজন বা গডকে এখন আর সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই, আমরা র্যাশনাল থিঙ্কিং বা সায়েন্টিফিক রেভলিউশন বা সায়েন্টিফিক প্রোগ্রেসের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের উন্নতি হবে, জীবন খুব সুন্দরভাবে চলতে থাকবে। বাট নিচ্ছে আসল ঝামেলাটা অনেক আগেই ধরে ফেলেছিল। সে কিন্তু বুঝতেছিল যে আসল ঝামেলাটা কোথায়। সে তার সময়ের ইন্টেলেকচুয়ালদের চেয়ে অনেক বেশি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারত। দেখেন, নিচ্ছে এখানে আসলে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে একদম এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি থেকে শুরু করে, যেখানে সত্যের উপর একটা গুরুত্ব দেওয়া হতো যে পৃথিবীতে আসলে সত্য বলে কিছু একটা আছে। দেখেন, ধর্ম যেটা করতো, ধর্ম কিন্তু বারবার সেই সত্যের কনসেপ্টটাকে রিইনফোর্স করতো যে আসলে পৃথিবীতে সত্য বলে একটা কিছু আছে, এবং সত্যের গ্যারান্টি কে দেয়? সত্যের গ্যারান্টি দেয় হচ্ছে গড। ইফ গড ইজ ডেড, দেন ট্রুথ ইজ অলসো ডেড। দেখেন, নিচে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে, এখন আপনার এবং আমার ভিতরে যদি একটা তর্ক হয়, যেহেতু সত্যের উপরে এখন কারো কোনো অথরিটি নেই, সুতরাং ইউ হ্যাভ ইউর পার্সপেক্টিভ, আই হ্যাভ মাই পার্সপেক্টিভ, উই হ্যাভ ইনফিনাইট নাম্বার অফ পার্সপেক্টিভস বাট নো ট্রুথ। দেখেন, নিচ্ছে কিন্তু নিজেও বিশ্বাস করতো পৃথিবীতে অ্যাবসলিউট ট্রুথ বলে কোনো কিছু নাই। নিচ্ছে ওই সময় যেটা চিন্তা করতে বা বলতো, ওইটার উপরেই কিন্তু অনেকটা কাছাকাছি মিড 20th সেঞ্চুরিতে একটা মুভমেন্ট হয় যেটার নাম হচ্ছে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম বেশ কমপ্লেক্স একটা জিনিস, বাট খুব সিম্পলি এক লাইনে যদি বলি, মানুষ এখন থেকে আর রিলিজিয়ান, সায়েন্স বা ফিলোসফি কোনো কিছুরই কোনো গ্র্যান্ড ন্যারেটিভ। সো গ্র্যান্ড ন্যারেটিভ মানে কি? গ্র্যান্ড ন্যারেটিভ মানে হচ্ছে তারা যে বলবে এটাই অ্যাবসলিউট ট্রুথ, এটাই সত্যি, এটাই সবাইকে মানতে হবে, এটাই সবার জন্য প্রযোজ্য, এইটা মানুষ এখন থেকে আর মানবে না। মানুষ এখন থেকে অনেক বেশি ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, এইটাকে ভ্যালু করবে। দেখেন, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থাকা খারাপ কোনো কিছু না, কিন্তু এটা যদি একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু পৃথিবীর মানুষ আর কোনো ব্যাপারেই একমত হতে পারবে না। এখন যদি আমরা আমাদের চারপাশে একটু তাকাই, তাহলে দেখবো আমরা সবাই কিন্তু একটা ইউনিটি বা ঐক্যের কথা বলছি, কিন্তু আমাদের ভিতরে কিভাবে ইউনিটি বা ঐক্য আসবে যদি আপনি বিশ্বাস করেন একটা জিনিস সত্যি আর আমি বিশ্বাস করি আর একটা জিনিস সত্যি? সত্যি কথা বলতে গেলে আমাদের আজকের পৃথিবী কিন্তু অনেক অংশে পোস্ট মডার্নিজম দ্বারা প্রভাবিত। অর্থাৎ যেহেতু এখন আর অ্যাবসলিউট ট্রুথ বলে কোনো কিছু নাই বা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা মানুষ সেটা খোঁজার চেষ্টাও করতেছে না, তাই এখন ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ বা ইন্ডিভিজুয়াল যে প্রেফারেন্স, সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সো ওয়েন ইউ রিমুভ গড, ইউ অলসো রিমুভ ট্রুথ। এখন এই সত্যের কমিটমেন্ট ছাড়াও আমাদের সোসাইটি ধর্মের কাছ থেকে বা গডের কাছ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা পেয়েছিল, সেটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি। অর্থাৎ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা অন্যায়, এই মোরাল ফ্রেমওয়ার্কটাও কিন্তু মানুষ গডের কাছ থেকে পেয়েছিল। সুতরাং ইফ গড ইজ ডেড, দেন অবজেক্টিভ মোরালিটি ইজ অলসো ডেড। আপনার কাছে যেটা নৈতিক, আমার কাছে সেটা অনৈতিক। এক দেশে যেটা মোরাল, আর এক দেশে সেটা ইমোরাল। যার যেখানে সুযোগ আছে সে সেখানে তাই করতেছে। দস্তয়েভস্কি তার ব্রাদার্স কারামাজোভ বইতে বলেছিলেন, ইফ দেয়ার ইজ নো গড, দেন এভরিথিং ইজ পারমিটেড। দেখেন, যেই মানুষগুলো গডে বিশ্বাস করে, তারা এটাও বিশ্বাস করে যে গড খুব স্পেশালভাবে আসলে মানুষকে বানাইছে, এবং তার লাইফের একটা মিনিং এবং পারপাস আছে। তার লাইফে যত বেশি সাফারিংসে আসুক না কেন, সে মন থেকে বিশ্বাস করে তার এই সব সাফারিংসে হয়তো কোনো একটা মিনিং আছে। পরকালে গড নিশ্চয়ই তার জন্য খুব ভালো কিছু একটা রেখেছেন। কেউ যদি প্রকৃতপক্ষে গডের সাথে এই ডিপার কানেকশনটা ফিল করে, এই কানেকশনটা কিন্তু তার যত ধরনের সাফারিংসে আসুক না কেন, সে সেটা উতরে যাইতে পারে, এবং সে তার জীবন এবং কাজে প্রচণ্ড রকমের একটা ফুলফিলমেন্ট পায়। এখন নিচ্ছে দেখতেছে এভরিথিং হ্যাজ চেঞ্জড। এখন মানুষকে বলা হচ্ছে, না তুমি স্পেশাল কোনো কিছু না, বন জঙ্গলের 8-10টা পশু যেভাবে আসছে, তুমি এক্স্যাক্টলি সেভাবেই আসছো। ব্লাইন্ড ইভলিউশনারি প্রসেসে, অর্থাৎ বিবর্তনের ধারায় অন্যান্য পশু পাখি যেভাবে আসছে, তুমি সেভাবে আসছো। ইউ আর জাস্ট অ্যানাদার অ্যানিমাল, দের ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট ইউ। অর্থাৎ তোমাকে কোনো মহৎ বা বিশাল প্ল্যান নিয়ে তৈরি করা হয়ই নাই, তুমি বরং একটা ন্যাচারাল সিলেকশন আর র্যান্ডম মিউটেশনের ফসল, এবং তোমাকে নিয়ে মৃত্যুর পরেও কোনো প্ল্যান নাই। অল ইউ হ্যাভ ইজ দিস ওয়ার্ল্ড। সুতরাং একদিক থেকে তাকে বলা হচ্ছে যে এই দুনিয়া ছাড়া তার আর কোনো কিছু নাই, কিন্তু আবার এই দুনিয়ার ভিতরে সে যখন চারপাশে তাকাচ্ছে, তখন সে দেখতেছে দ্যার ইজ নো আলটিমেট ট্রুথ, দ্যার ইজ নো অবজেক্টিভ মোরালিটি। সুতরাং এনিথিং দ্যাট আই ডু ইজ এসেনশিয়ালি মিনিংলেস, বিকজ দ্যার ইজ নো আলটিমেট হায়ার অর ডিভাইন পারপাস। আর যেহেতু তার এই হায়ার পারপাস বা আল্টিমেট কানেকশনটা হারাই গেছে, সুতরাং তার ভিতরে যে শূন্যতা, হাহাকার বা মিনিং ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটার কোনো কিছুতেই পূরণ করা সম্ভব হবে না। এই শুরু হলো তার নাহিলিজমের পথে যাত্রা, যেটার মানেই হচ্ছে লাইফ হ্যাজ নো ইনহারেন্ট মিনিং, লাইফ ইজ মিনিংলেস, এবং ইউনিভার্স ইজ ফান্ডামেন্টালি কেওটিক উইদাউট এনি পারপাস, গোল অর মিনিং। সুতরাং বুঝতেই পারতেছেন, যখন নিচ্ছে বলেছিল গড ইজ ডেড, নিচ্ছে আসলে মিন করছে যে ইফ গড ইজ ডেড, দেন আলটিমেট ট্রুথ, অবজেক্টিভ মোরালিটি, মিনিং অ্যান্ড পারপাস ইজ অলসো ডেড। নিচ্ছে যখন বলেছিল গড ইজ ডেড, সে কিন্তু আনন্দিত ছিল না, বরং সে ছিল শোকাহত। সে আসলে ছিল উদ্বিগ্ন, কারণ সে বুঝতে পেরেছিল মডার্ন সোসাইটির জন্য ডিপ মিনিং ক্রাইসিস ইজ কামিং। সেই জন্য তার সেই গল্পের যে ম্যাডম্যান, সে কিন্তু কাঁদতেছিল।
দেখেন এখন আপনি বলতে পারেন যে আমি তো গডে বিশ্বাস করি সুতরাং আমার লাইফে মিনিং ক্রাইসিস আসবে না। যদি না আসে তাহলে তো খুবই ভালো। কিন্তু আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আধুনিক জীবন ব্যবস্থাটা এমনভাবে ডিজাইন করে নিছি, এখানে আমরা এত বেশি ডিস্ট্রাক্টেড যে আমাদের সেই বিউটিফুল সেন্স অফ মিনিং, কানেকশন বা পারপাস এটা কিন্তু মিসিং। আমাদের জীবনের অধিকাংশ কাজই এখন আর কোনো হায়ার পারপাসের সাথে লিঙ্কড না। সেজন্য আমরাও অনেক সময় কিন্তু মিনিং ক্রাইসিসে ভুগি। আচ্ছা আমি তো অনেক কথাই বললাম, চলেন একটু দেখি নিচ্ছের সেই ম্যাডম্যান গড ইজ ডেড এটা বলার পরে আর কি বলতেছে। আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটার সাথে সেটা মিলতেছে কিনা। হোয়াট ওয়ার উই ডুইং ওয়েন উই আনচেইনড দ্য আর্থ ফ্রম ইটস সান। দেখেন এখানে আপনি সানকে গড এবং আর্থকে মানুষ হিসেবে চিন্তা করতে পারেন। অর্থাৎ ম্যাডম্যান বলতেছে এই যে আমরা সূর্য থেকে পৃথিবীকে আলাদা করে দিলাম, অর্থাৎ গড থেকে মানুষকে যে ডিসকানেক্ট করে দিলাম, এটা আমরা কি কাজ করলাম? Are we not plunging continuously, backward, sideward, forward in all directions? Is there still any up or down? দেখেন এখানে কিন্তু একটা ল্যাক অফ কন্ট্রোল এবং লস অফ ডিরেকশন বোঝানো হচ্ছে যে আমরা যেন প্রতিনিয়ত ডুবে যাচ্ছি, কোনটা উপর কোনটা নিচ সেটার আর কোনো ঠিক ঠিকানা নাই, কারণ দেয়ার ইজ নো আলটিমেট ট্রুথ, দেয়ার ইজ নো ইউনিভার্সাল গাইডেন্স। Are we not straying as through an infinite nothing? Do we not feel the breath of the empty space? Has it not become colder? Is not night continually closing in on us? দেখেন এখানেই কিন্তু সেই নাহিলিজম বা এক্সিস্টেন্সিয়াল মিনিং ক্রাইসিসের যে ওয়ার্নিং সেটা চলে আসতেছে। একটা ইনফিনাইট নাথিংনেস, একটা এমটিনেস আমাদেরকে ঘিরে ধরতেছে, সবকিছু কেমন ঠান্ডা হয়ে আসতেছে, চারদিক থেকে অন্ধকার আমাদেরকে ঘিরে ধরতেছে, আমরা একটা ডিপ মিনিং ক্রাইসিসের দিকে এগিয়ে যাচ্ছি। ডু উই নট নিড টু লাইট ল্যান্টার্নস ইন দ্য মর্নিং? দেখেন মর্নিং মানে কি? মর্নিং মানে সাধারণত শুভ সূচনাকে বোঝানো হয়। অর্থাৎ এখন দেখেন ইন্ডাস্ট্রিয়াল বা সায়েন্টিফিক রেভলিউশনের মাধ্যমে একটা সুন্দর সূচনা হয়েছে, মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে এবং মানুষের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। কিন্তু তাহলে সকালবেলাও কেন এই ল্যান্টার্ন বা প্রদীপ জ্বালানোর কথা বলা হচ্ছে? কারণ আমাদের ফাইন্যান্সিয়াল উন্নতি হলেও মেন্টালি আমাদের কি অবস্থা, আমাদের মেন্টাল হেলথের কি অবস্থা? আমাদের ফাইন্যান্সিয়াল উন্নতি হলেও আমরা তো স্পিরিচুয়ালি একটা ডার্কনেস বা একটা স্পিরিচুয়াল ক্রাইসিসের ভিতরে পড়ে গেছি। আর যেহেতু এখন আমরা সূর্য থেকে পৃথিবীকে আলাদা করে ফেলছি, অর্থাৎ সূর্য এবং পৃথিবী যখন কানেক্টেড ছিল তখন তো সূর্যের আলো ছিল সিঙ্গেল সোর্স অফ লাইট। সূর্যের আলো দিয়ে পুরো পৃথিবী আলোকিত হইতো, সবাই আলো পাইতো। যেহেতু এখন আমরা পৃথিবী থেকে সূর্যকে আলাদা করে ফেলছি, এখন তো আর সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হচ্ছে না। সুতরাং এখন আমাদেরকে সকালবেলাও লাইট জ্বালাইতে হবে, এবং সকালবেলাও যে লাইট জ্বালাইতে হবে, যার যার লাইট তাকেই জ্বালাইতে হবে। অর্থাৎ নিচ্ছে এখানে বলতেছে গডের দেওয়া যে মিনিংটা ছিল সেটা যেহেতু এখন আমরা সরাই ফেলছি, সুতরাং যার যার লাইফের মিনিং এখন তাকেই খুঁজে বের করতে হবে। কিন্তু নিচ্ছে এটাও জানতো যে নিজের লাইফের মিনিং নিজে খুঁজে বের করা এবং সেটা নিয়ে সন্তুষ্ট থাকা একটা ভয়ঙ্কর কঠিন কাজ, এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রেই সেটা করা সম্ভব হবে না। তাই নিচ্ছে বলছে, What festivals of atonement, what sacred game shall we have to invent? Is not the greatness of the deed too great for us? Must we ourselves not become God simply to appear worthy of it? এখন নিচ্ছে বলার চেষ্টা করতেছে আমরা আমাদের জীবন থেকে গডকে সরাই দিয়ে যে শূন্যতাটা তৈরি করছি, এটা কি মানুষের পক্ষে আসলেও পূরণ করা সম্ভব? এটা পূরণ করতে হলে মানুষের যেই সব কিছু করতে হবে সেটা কি মানুষের পক্ষে আসলেও করা সম্ভব? এটা একমাত্র মনে করা সম্ভব এখন মানুষ যদি নিজে গড হয়ে ওঠে। আর এখানে গড হয়ে উঠতে হবে এই কথার মাধ্যমে নিচ্ছে কিন্তু আক্ষরিক অর্থেই মানুষকে গড হয়ে উঠতে হবে সেইটা বোঝাচ্ছে না। নিচ্ছে আসলে বলতে চাচ্ছে যেহেতু ইউরোপিয়ান সমাজে আসলে খ্রিস্টান ধর্মের গুরুত্ব কমে আসছে এবং মানুষ এখন আর গডে বিশ্বাস করছে না, তাই মানুষকে এখন নিজেকেই তার নিজের জীবনের মিনিং এবং ভ্যালু খুঁজে বের করতে হবে। মানুষকে হয়ে উঠতে হবে উবারমেন্স বা সুপারম্যান। কিন্তু নিচ্ছে এটাও জানতো অধিকাংশ মানুষের পক্ষেই গডের দেওয়া মিনিং এবং ভ্যালুসগুলোকে অস্বীকার করে নিজে তার জীবনের মিনিং এবং ভ্যালুসগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে আজীবন আঁকড়ে ধরে রাখাটা সম্ভব হবে না। আমাদের মডার্ন সোসাইটিতে দেখা দিবে অনেক বেশি পরিমাণে এনজাইটি, ডিপ্রেশন, মিনিং ক্রাইসিস এবং নাহিলিজম। এবং পরবর্তীতে তার দাসপোক জারাথুস্ট্রা বইতে নিচ্ছে একটা আইডিয়াল হিউম্যান বিংয়ের কথা বলে, যে হচ্ছে তার এই ট্রেডিশনাল রিলিজিয়াস বা সোসাইটাল নর্মস এবং ভ্যালুসগুলা বাদ দিয়ে তার নিজের ভ্যালুস এবং মিনিং ক্রিয়েট করবে। কিন্তু আপনার কি মনে হয় মানুষের পক্ষে কি আসলেই সেটা করা সম্ভব? যে নিচ্ছে এই উবারম্যান বা সুপারম্যানের কনসেপ্ট আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সে নিচ্ছে কি নিজে সুপারম্যান বা উবারম্যান হয়ে উঠতে পেরেছিলেন? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুতরাং আজকের ভিডিওটাতে আমরা দেখলাম ডেথ অফ গড বলতে নিচ্ছে আসলে বুঝিয়েছেন ডেথ অফ আলটিমেট ট্রুথ, ডেথ অফ অবজেক্টিভ মোরালিটি, ডেথ অফ মিনিং অ্যান্ড পারপাস। আচ্ছা আপনার কাছে কি মনে হয় মানুষের লাইফের কি ইনহারেন্ট মিনিং আছে, নাকি মানুষের লাইফ ইজ ইনহারেন্টলি মিনিংলেস? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা নিচ্ছের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে হিটলার নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচ্ছের ফিলোসফি ইউজ করে তার নাৎসি বাহিনীর যে আইডিওলজি সেটা জাস্টিফাই করেছিল। এখন অনেকেই বলে না, নিচ্ছের কোনো দোষ নাই, নিচ্ছের ফিলোসফি আসলে হিটলার মিস ইন্টারপ্রেট করছিল। এখন কথা হচ্ছে ব্যাপারটা কি
এতটাই সিম্পল নাকি আমাদের আরেকটু ক্রিটিক্যালি দেখার দরকার আছে? আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক কিছু শুনছি এবং পড়ছি, বাট আগামী ভিডিওটাতে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সম্পূর্ণ একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলটা বোঝার জন্য অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট বা ফিডব্যাক থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনার প্রত্যেকের ফিডব্যাক পড়ি এবং সেই অনুযায়ী ইমপ্রুভ করার চেষ্টা করি। এছাড়া আপনি কি মনে করেন লাইফের কি ইনহেরেন্টলি কোনো মিনিং আছে নাকি লাইফ ইনহেরেন্টলি মিনিংলেস, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।